পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের তথা গোটা বিশ্বে যিনি সমাদৃত সেই বিখ্যাত নাট্যকার মন্মথ রায়ের ১২৫তম জন্মদিনে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানালো কলকাতার এক বিখ্যাত লিটল ম্যাগাজিন সায়ক। আজ নন্দনের জীবনানন্দ সভাগৃহে তাদের বার্ষিক অনুষ্ঠানে নাট্যকার মন্মথ রায়ের উপর একটি বই প্রকাশ করা হয়। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্মথ রায়ের নাতি অমিত রায়, ছিলেন মিলন কুমার বসু, ছিলেন সায়ক পরিবারের সভাপতি জয়শ্রী দেব, সম্পাদক শেখর দাস, সায়কের প্রকাশিকা আমিতা দাস, সুরমান আলী মল্লিক সহ অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠান থেকে পূর্ব বর্ধমানের মেমারি থেকে 0 পয়েন্ট পত্রিকার সম্পাদিকা আঞ্জু মনোয়ারা বিবিকে সায়ক সম্মানে সম্মানিত করা হয়। এছাড়াও সম্মানিত করা হয় সতীরঞ্জন আদক, মিনতি দত্ত সহ অনেককে। পত্রিকা সম্পাদক তার বক্তব্যে কেন মন্মথ রায়কে নিয়ে তার এই বই প্রকাশ তার ব্যাখ্যা করেন। স্মৃতিচারণায় তার সাথে মন্মথ রায়ের পরিচয় এবং তার নাতি অমিত রায়ের হাত ধরে তারপর তার বাড়িতে তার যাতায়াত সহ অনেক ব্যক্তিগত স্মৃতি আলোচনা করেন। এই বই প্রকাশ করতে তাকে সব রকম ভাবে সাহায্য করেছেন অমিত বাবু, সেই জন্য তিনি তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তার নাতি তার দাদুকে নিয়ে এই বই প্রকাশ করার জন্য শেখর বাবুকে অসংখ্য ধন্যবাদ জানান। দাদুর স্মৃতিচরণে করতে করতে তার কণ্ঠ অবরুদ্ধ হয়ে যায়, তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। উপস্থিত সায়ক পরিবারের সদস্যরা বাসুদেব সাঁতরা, কৃপা সিন্ধু পাইন, সন্দীপ রায়, আঞ্জু মনোয়ারা খাতুন, অতনু হাজরা, শেখ জাহাঙ্গীর, সুরমান আলী মল্লিক, মিনতি দত্ত, মনোজ ত্রিবেদী, মনোজ কুমার রথ সহ অনেকেই কবিতা পাঠ করেন। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অমিতা দাস। স্মরণে কবিতা পাঠে আজকের সভা প্রাণবন্ত হয়ে ওঠে। সম্পাদক সকলকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানান। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী তথা সাংবাদিক শ্যামাপ্রসাদ চৌধুরী। বুঝেছি এবং যথারীতি তার হাত ধরেই নাট্যকার মন্মথ রায়ের কাছে আমার প্রথম পৌঁছলো বিবেকানন্দ রোডের উপর। বিবেকানন্দ ফার্মেসি ছিল 229 বিবেকানন্দ রোড, তার 3 তলায়। তার আগে আমি মহান ব্যক্তিত্ব মানে সেরকম ধরনের সাহিত্য জগতের খুব একটা মানুষের কাছে, তখন আমি কলেজে পড়ি, কত আর হয় বছর 20 বয়স, সেই সময় কত আর মানুষের সঙ্গে মিলব, কিন্তু হঠাৎ করে এরকম একটা মানুষের কাছে চলে যেতে পারবো। আমি গিয়ে প্রণাম করতেই যেই অমিতা বললো যে আমার বন্ধু হয়, এরকমভাবে বললো আমার ভাই বন্ধু হয়, ভাই সম ভাতৃসম বন্ধু হয়। ওনাকে প্রণাম করতে গিয়ে উনি পাটা ছুঁয়েছি কি ছুঁয়েছি না, উনি আমাকে বুকের মুখে তুলে জড়িয়ে ধরলো। তুমি আমার এতমের বন্ধু, তুমি পায়ে কেন, তুমি আমার বুকে আসো। এবং তিনি তখন যথেষ্ট বয়স, 85-85 বছর বয়স। তার সাধের নাতি অ্যাটম এবং বিশেষ অতিথি শ্রী মিলন কুমার বসু, বিশিষ্ট শিক্ষাবিদ এবং আমাদের অভিভাবক, আমাদের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য। আজ থেকে ঠিক 40 বছর আগে, আজকে 2024 সাল, আর 1984 সাল, এই আমার পাশে এই ভদ্রলোকের সঙ্গে হঠাৎ করে পরিচয় হয়েছিল। আমি চিরদিনই একটু সাংস্কৃতিক মনস্ক মানুষ। আমাদের প্রতিশ্রুতি সাংস্কৃতিক সংস্থা বলে একটা সংস্থা ছিল, সেই সংস্থায় নাটক হতো এবং সেই নাটকের বিভিন্ন জায়গা থেকে ছেলেরা আসতো। হঠাৎ একদিন জানা গেল নাট্যকার মন্মথ রায়ের নাতি আসছেন আমাদের গ্রুপে নাটকের, পরিচয় হলো। আর এই লোকটার সঙ্গে বয়সের আমার একটা ডিফারেন্স থাকলো, লোকটা এত আপন করে এবং প্রয়োজনে এত ছোট হয়ে গিয়ে ছোটদের সঙ্গে মিশতে পারে এবং বড় হয়ে গিয়ে বড়দের সঙ্গে মিশতে পারেন। আমরা তার সঙ্গে দীর্ঘদিন চলাফেরা করে চলেছি। দাদু মানে খুব ব্যক্তিগত কথা একটু বলছি। আমার দাদু ইকোনমিক্সে এম এ করেছিলেন, কিন্তু সারা জীবন উনি কিন্তু অর্থকষ্টে ভুগেছেন। কিন্তু
সেইটাই উনি একটু মানে মুক্তি পাওয়ার জন্য, সেই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য উনি বম্বেতে গেলেন পৃথ্বীরাজ কাপুরের কাছে। তখন কিন্তু আর কে ফিল্মস হয়নি, তখন ছিল P3 থিয়েটার। উনি ওখানে চিত্রনাট্য লেখার জন্য গেলেন। সেখানে গিয়ে উনি একটা অদ্ভুত ঘটনা তার ঘটল। রাজনর্তকী নাটকটি পৃথ্বীরাজ কাপুরকে উনি শোনান। উনি শুনে খুব খুশি হয়ে উনি বললেন যে ঠিক আছে, ছবিটা আমি করব। এই বইটা বার করার ব্যাপারে আমি শুধু ওকে ক্রেডিট দেব না, আমি দেব ওর স্ত্রী অমিতা দাসকে, যিনি যোগ্য সহধর্মিণী হয়ে ওনাকে সাহায্য করে বইটি বার করেছে। আমার শুধু আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা বইটা পড়ুন, কারণ পাঠকের থেকে বড় সমালোচক আর কেউ নেই। আপনারা বইটা পড়ুন, জানুন, ওনাকে জানান, শেখরকে জানান কেমন লাগলো, আরো সবাইকে সংগ্রহ করতে বলুন। এই আর আরেকটা কথা হচ্ছে যে আমি আজকে আমার পিতামহ সম্পর্কে যাই বলবো সেটাই আমার গঙ্গাজলে গঙ্গা পুজো। আর আমি দেখছি আমার স্মৃতির ঝিনুক খুলে সবাই উপস্থিত সমবেত সুধীবর্গ, মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই সভায় আসতে পেরে আমার দুটো অনুভূতি হচ্ছে। একটা, আমি নিজেকে খুব গর্বিত মনে করছি, আবার সেই সঙ্গে সঙ্গে একটু বিব্রতও বোধ করছি। গর্বিত মনে করছি কারণ আপনারা আমাকে এই যে বললেন শায়ক পরিবার, সেই শায়ক পরিবারের মধ্যে স্থান দিয়েছেন, সেই কারণে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। বিব্রত করছি কেন না, আমাকে হঠাৎ বিশেষ অতিথি এই মর্যাদা দেওয়া হলো, এই কারণ আমার বিশেষত্ব কিছু নেই। আপনারা বিভিন্ন সভায় দেখেছেন এরকম একটা বিশেষত্ব সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই এবং সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আপনারা সবাই এইভাবে এখানে এসে উপস্থিত হয়ে ধৈর্য সহকারে সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, সেই জন্য আমরা অত্যন্ত খুশি এবং আমাদের সেই আনন্দের জন্য আপনাদের দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আজকে এখানে আমরা এই পর্বে, প্রথম পর্বে যাকে স্মরণ করবার জন্য এই অনুষ্ঠান, তিনি একজন আমাদের বাংলার অসামান্য নাট্যকার। তার যে প্রতিভা এবং তার যে প্রকাশ এবং তার যে নাটকের বই ইত্যাদি, যেগুলো আমাদের উত্তরসূরি হিসেবে আমরা পেয়েছি, আমরা সেই জন্য অত্যন্ত গর্বিত এবং আমাদের বাংলা সাহিত্য সেই জন্য অনেক সমৃদ্ধ হয়েছে। সেই কথা স্মরণ করে তার প্রতি আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। প্রাণের প্রদীপ জালি তুমি ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো,
আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। আজকের নিবেদন অতঃপর। আজানের ধ্বনি ক্ষীণ হয়ে এলে ঘন্টার শব্দ সন্ধ্যা যাত্রী হয়। দূরে একটা সাইকেল থেমে যায় মোড় ঘুরে। চায়ের দোকানে হঠাৎ নীরবতা নামে। প্রতিবেশী ধূপের সুগন্ধি ধোঁয়া ছুটে আসে হুড়মুড় করে, প্রায় সবটুকু দখল নেবে বলে। দুটো খোলা চোখ আকাশ দেখতে চেয়ে বদ্ধ ছাদে আটকে যায়। অভিমানী কোন দুটো কখন যে রূপকথা পেরিয়ে টলটলে দিঘি হয় তা টের পায় না উপসী ঠোঁট। বুকের সবটুকু আওয়াজ থেমে যাওয়ার আগে সামনের পৃথিবীটা হঠাৎ বেশি অনুভূতিশীল হয়ে ওঠে। অস্ফুটে কে যেন বলে ওঠে, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম জালে তবু মনে রেখো তবু মনে রেখো। আসলে শুধু থেকে যাওয়া নয়, মানুষ না থাকতে চেয়েও বিষণ্ণতা বুনে বুনে সেতু বানাবে যাওয়ার জন্য, শুধু যাওয়ার জন্য। নমস্কার। ও অপেক্ষা। ঠা ঠা রোদে মা আমায় উস্কাটি দিয়ে ফিরত। অভিমানী মন ঘুরে বেড়াতো গাছতলা, নদীর চর। খিদের পেট ঢুকে এলে ভুলে যেতাম সমস্ত বায়না। তখন ক্লান্তি মেখে ঘুমিয়ে পড়তাম দাওয়ায়। মোটা চাল ফুটে এলে আঁচল দিয়ে গলার ঘাম মুছে মা বলতো, উঠে পড় বাছাধন, আজ বেগুন ভর্তা আর লাউ চিংড়ি। তরাক করে উঠে কাঁপিয়ে আসতাম মিরে পুকুর। তাঁতের ফালি দিয়ে গা মুছিয়ে দিয়ে তাঁতের ফালি দিয়ে গা মুছিয়ে দিত মা। বাবা বলতো, মাথায় এখনো জল, সর্দি ধরলে দেখে ছাড়বো তোমায়। মার চোখে তাকিয়ে বলতো, ঢং করতে পয়সা লাগে না, দেখে ছাড়বে। আমাকে ভাত খাইয়ে হাত পাখা নেড়ে ঘুম পাড়িয়ে বাবা মা একসাথে বসতো খেতে। বাতাস আজ ভারাক্রান্ত, চোদ্দার ঘামের গন্ধে। সেই কবে থেকে কলিঙ্গ, তিতাসপিস থেকে শুরু করে পলাশি, কার্গিল, একের পর এক পরিজনদের বুক ফাটা আর্তনাদ ইতি টানতে পারেনি যুদ্ধে। শান্তি স্থাপনের পরে ব্যর্থ হয়েছে আলেকজান্ডারের জয়যাত্রা। দয়ানদী কিংবা হাইড্রামনেসের অন্তরে আজও গড়িয়ে গড়িয়ে গুমরায় নিহত হাড়ির খণ্ড। খেলা নয়, কিংবা হয়তো শত্রু খেলা, যে খেলায় মেতে ওঠে ঝড়, লণ্ডভণ্ড উড়ে যায় শুকনো ডালের বাসা, রক্তিম গোধূলিতে ফেরা হয় না বলাকার। কখনো চোয়ালবে লালা ঝরা আগ্রাসন, খান খান করে ঐতিহ্যের সৌধ। বাতাবরণ টুকরো টুকরো হয়ে যায় প্রেম, সৌন্দর্য, মহামিলনের। কত করুণ কাহিনী, কত ব্যর্থ প্রেমের উপকথা অক্ষরে অক্ষরে ভেসে ওঠে কলমে। আঘাত লাগে চেতনায়, তবুও তো আবার যুদ্ধ। স্তব্ধ হলে বিষাক্ত নিঃশ্বাস, হয়তো তখন থামবে যুদ্ধের খেলা। নমস্কার।